অবশেষে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ। 23 নাবিককে আজ আনা হচ্ছে চট্টগ্রামে, খুশি প্রতীক্ষিত স্বজনরা। আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা অবৈধ, অন্যকে দিয়ে সাজা খাটানোর ঘটনায় যুবলীগ নেতা কারাগারে। এবং পোশাক খাতে আমদানি রপ্তানিতে হয়রানি বন্ধের দাবি বিজিএমইএর। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের প্রতিশ্রুতি বস্ত্র ও পাট মন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। নিবন্ধিত সব বাংলাদেশির হজ পালন নিশ্চিতে ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহালাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের কিছু প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগকারীদের আগ্রহ আছে। সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি। অবশেষে দেশে ফিরল সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। সোমবার সন্ধ্যা 6টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। 23 নাবিককে আজই আনা হচ্ছে চট্টগ্রামে। এতে খুশি প্রতীক্ষিত স্বজনরা। আরও জানাচ্ছেন সাইমন মুবিন পল্লব। দীর্ঘদিনের রাতজাগা প্রতীক্ষা, প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভাসছে এমভি আব্দুল্লাহর 23 নাবিকের পরিবার। স্বজনদের চোখে আনন্দ অশ্রু। অনেকেই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। কারণ একটাই, দেশের মাটিতে নোঙর করেছে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার বিকালে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। জাহাজের আনুষ্ঠানিকতা সেরে আগামীকাল মঙ্গলবার নাবিকদের ঘরে ফেরার কথা রয়েছে। এদিকে নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে উচ্ছ্বাসিত নাবিকরাও। ওই যে নতুন জীবন ফিরে পাওয়ার সে কথাগুলা ওর মুখের মধ্যে বা কথার মধ্যে বেশি উঠতেছে। যে অন্যরা বলতেছে তুমি এত জোর করো, এখন তো আমরা জোরের কথাই বলবো। আমরা তখন মুক্ত। আমাদের ছেলেরা মানে মুক্তি পেয়েছে, এটা শুনলাম 33 দিনের মাথায়। তবে আমাদের যে এটা তো কল্পনাই করতে পারছি না। আমি এমনি এত জোরে জোরে ছোট্ট ছেলে মেয়েদের মতো কান্না করে ফেলতেছি। কারণ আমাদের ছেলেরা যে এরকম খুশিতে কান্না করে ফেলছি। এর আগে সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় আনা হবে। সেখানেই বাকি পণ্য খালাস করা হবে। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার পথে ভারত সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। অনেক দর কষাকষির পর 14 এপ্রিল ভোরে মুক্তিপণ পাওয়ার পর জলদস্যু মুক্ত হয় জাহাজটি। পরে জাহাজটি 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর আরেকটি বন্দর থেকে 56,000 টন চুনাপাথর লোড করার পরে জাহাজটি 30 এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে। সাইমন মুবিন পল্লব, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, এমনটি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড ব্লুর বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা ও সহজীকরণও আলোচনা করা হবে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, আজ ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির জোটে সমন্বয় নেই বলেই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও মুখ থুবড়ে পড়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের গুরুত্ব নিয়েও কথা বলেন হাসান মাহমুদ। বলেন, সাংস্কৃতিক উৎকর্ষতা ঘটলেই বাংলাদেশ এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা
রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। আওয়ামী লীগের ইতিহাসে পালাবার রেকর্ড নেই, আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তারা যদি সন্ত্রাস কিংবা অগ্নিসন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি পুরো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। ভবিষ্যৎমুখী তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ। এজন্য দেশ থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই ফ্রান্স যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের সঙ্গে বৈঠকের পর একথা বলেন প্রতিমন্ত্রী। ফ্রান্সের সঙ্গে প্রযুক্তির নতুন ক্ষেত্র তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করছেন। তো এবারে আমরা নতুন একটি ক্ষেত্র আমরা তৈরি করতে যাচ্ছি, যেটি হচ্ছে যে আমাদের প্রযুক্তি এবং আমাদের যে শিক্ষা, অর্থাৎ শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, এই তিনটা হচ্ছে আমাদের এবারের ফ্রান্স ভিজিটের মূল উদ্দেশ্য। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে জেল কোডের 980 বিধিও অসাংবিধানিক ঘোষণা করেন আদালত। রায়কে ঐতিহাসিক বলেছেন আইনজীবীরা। এদিকে নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর অভিযোগে 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পোশাক খাতের আমদানি রপ্তানিতে এনবিআর ও কাস্টমসের হয়রানি বন্ধে নীতি নির্ধারকদের পদক্ষেপ চেয়েছে বিজিএমইএ। সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সংগঠনের সভাপতি এস এম মান্নান কোচি বলেন, 2026 সালের আগে নগদ আর্থিক সহায়তা তুলে নিলে খাতটি ক্ষতিগ্রস্ত হবে। এনবিআরের হয়রানির বিষয়টি পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের প্রতিশ্রুতি দেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নাসিরউদ্দিনের রিপোর্ট। রানা প্লাজা ধসের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত। তখনকার 8টি থেকে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা পৌঁছে গেছে 215-তে। তৈরি পোশাক খাতে এখন রপ্তানির পরিমাণ $47 বিলিয়ন। সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি। অর্জনের পাশাপাশি অনেক চ্যালেঞ্জও আছে বলে জানান তিনি। নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করে না দেয় এবং আমাদের জন্য প্রতিযোগিতা থেকে আমরা ছিটকে না যাই, সেদিকে অবশ্যই সরকার অন্তত আন্তরিক এবং নতুন ইনভেস্ট যাতে হয়, বিনিয়োগ যাতে হয়, সে ব্যাপারে আপনি ছোট মাঝারি শিল্পগুলোকে মানে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। এনবিআর ও কাস্টমসের হয়রানি নিয়েও কথা বলেন বিজিএমইএ সভাপতি। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, অডিট কাজ আমরা সম্পাদন করতে পারি না। যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। মন্ত্রী বলেন, পোশাক খাতের সঙ্গে 42 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। সরকার অবশ্যই সুযোগ সুবিধা দেখবে। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভা বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। পোশাক শিল্প এখন আর যুক্তরাষ্ট্র নির্ভর নেই উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কিছু নেই।
পোশাক শিল্প কিন্তু এখন আর আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রণ। সোমবার বাদ-জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক নেতারা বলেন, হায়দার আকবর খান রণর অভাব কোনোদিন পূরণ হবে না। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে সিপিবির দলীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধা রণর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে শোক র্যালি সহ তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে গার্ড অব অনার দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন রণ। শুধু তাই নয়, তিনি দেশের স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন। সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হায়দার আকবর খান রণর মৃত্যুতে দেশ একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো। তার এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। তিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের একজন সাম্যের রাজনীতিবিদ ছিলেন বলে মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। রণর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন নাট্যজন মামুনুর রশিদ। উনি শুধু রাজনীতি করতেন না, উনি ছিলেন তাত্ত্বিক এবং আমাদের সাংস্কৃতিক জাগরণ এবং আন্দোলনের জন্য উনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। গত 4 বছরে ঢাকা উত্তর সিটিতে প্রচুর উন্নয়ন হয়েছে বলে দাবি করলেন মেয়র আতিকুল ইসলাম। সোমবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের 4 বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ সময় জলাবদ্ধতা নিরসন, খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে বিস্তর কাজ করেছে ডিএনসিসি। সবার সহযোগিতায় স্মার্ট নগরী গড়ার প্রত্যয় জানান মেয়র। মনিরুল ইসলামের রিপোর্ট। 2019 সালের 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র হন আতিকুল ইসলাম। মেয়াদ শেষে পরের বছর ফেব্রুয়ারিতে ফের মেয়র নির্বাচিত হন তিনি। যারা ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন আতিকুল ইসলাম। কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসবেই। মেয়র বলেন, সবার গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করছে সিটি কর্পোরেশন। এই 1,25,000 ডাটাবেজ যারা আছে তাদেরকে আর সিটি কর্পোরেশন এসে ট্যাক্স দিতে হয় না, তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স দেয়, যার সম্পূর্ণ টাকা এই সিটি কর্পোরেশন পেয়ে যাচ্ছে। এটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসন, খাল দখলমুক্ত, খেলার মাঠ উদ্ধার ও সবুজ নগরী গড়তে নিজ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। অবৈধ দখলমুক্ত উচ্ছেদ, বিশেষ করে ইকো হাইড্রো পার্ক যেটি আমাদের কল্যাণপুরে আছে, এটিকে আমরা 50 একর জায়গা জমি দখল ছিল, অলরেডি আমরা 40 একর জায়গা আমরা অবমুক্ত করতে পেরেছি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন আতিকুল ইসলাম। স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে 42.5 মেগাওয়াট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ইকবাল রোডে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের প্রধান ফটক ঘেঁষেই গড়ে তোলা হয়েছে ডাস্টবিন। রোগী, স্বজন ও স্কুল শিক্ষার্থীদের অভিযোগ, ডাস্টবিন থেকে আসা দুর্গন্ধে দম বন্ধ হওয়ার জোগাড়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সিটি কর্পোরেশনকে বারবার বলার পরও কোনো প্রতিকার মেলেনি। আর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বললেন, বিষয়টি তার অজানা। রিপোর্ট করেছেন হুমায়ুন কবির। রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে অবস্থিত মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি স্বল্প ব্যয়ের উন্নত মাতৃস্বাস্থ্য ও শিশু সেবা প্রাপ্তি একমাত্র আস্থার স্থল। মা এবং কি বাচ্চার জন্য অনেক ভালো। ডাস্টবিনের গন্ধ আসে, এর জন্য অনেক খারাপ লাগে। ভালো সেবা পেয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভালোই ছিল।
এখানে প্রতিদিন প্রশিক্ষণ গবেষণা ছাড়াও শত শত নারী শিশু স্বাস্থ্য সেবা নিতে আসেন। এই পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালটির প্রধান ফটকের পাশ ঘেঁষেই সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা স্থানান্তরের কেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রবেশপথটির বড় একটি অংশ বন্ধ করে সারাদিন ময়লা স্থানান্তরের কাজ চলে। স্বাস্থ্যকর স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ এটা অবশ্যই সুন্দর না, এটা ওই জায়গা থেকে সরানো উচিত। যথাযথ কর্তৃপক্ষ চিন্তা করে এখান থেকে এটা সরানো সম্ভব হবে এবং সেটা উচিত হবে বলে আমি মনে করি। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী সহ অভিভাবকরা। অনেক দুর্গন্ধ ছড়ায়, এখানে পরিবেশ অনেক দূষিত হয়। আর এখানে যে সব ময়লা আবর্জনা স্মেল এন্ড দেন হচ্ছে যে পলিউশনটা ক্রিয়েট হচ্ছে, এর ফলে যারা পেশেন্টস আছে তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। বাচ্চা নিয়ে যাওয়ার সময় প্রতিদিন আমি আর কি আমাদের খুবই খারাপ লাগে, এটা অবশ্যই এখান থেকে অপসারণ করা উচিত। হাসপাতালটির পরিচালক জানান, বারবার সিটি কর্পোরেশনকে বলার পরও কাজ হয়নি। তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র মহোদয় দুজনেই ভিজিট করেছেন, দুজনেই দেখেছেন হাসপাতালের ঠিক প্রবেশমুখেই এই সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারটুকু, এবং আমি আশ্বাসও পেয়েছিলাম যে এটি এখানে স্থাপন হবে না বা এটিকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু কার্যত এটি কিন্তু একটা স্থায়ী রূপেই আমাদের হাসপাতাল প্রবেশমুখে এটি অবস্থান নিয়েছে। এই বিষয়ে মেয়র আতিকুল ইসলামকে অভিহিত করা হলে বিষয়টি তার অজানা বলে জানান। আমি ঠিক জানি না, এটা সম্বন্ধে বলতে পারবো না। এটা এই ডাস্টবিন কবে থেকে হয়েছে, কি হয়েছে, বাট অফকোর্স আমরা মনে করি যে ডাস্টবিন যদি থাকে হাসপাতালের সামনে এটিকে আমরা অপারেশন করতে হবে। তবে প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, জায়গা পেলে এসটি সরিয়ে নেওয়া হবে, জনসাধারণের দুর্ভোগ না হয়। এবং আপনি যেটা বলেন হাসপাতালের সামনে, অবশ্যই আমরা এটার দিকে দৃষ্টি দেব, অবশ্যই এখান থেকে আমরা যা যা করণীয় সেটা আমরা করব। এবার এমন আশ্বাস বাস্তবায়নের দিকেই তা চেয়ে থাকবেন ভুক্তভোগীরা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি মা ও শিশু মৃত্যু হার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে মোহাম্মদপুরে মা ও শিশু হাসপাতালের সামনে প্রধান ফটক ঘেঁষে কিন্তু গড়ে তোলা হয়েছে ডাস্টবিন। সেবা নিতে আসা রোগী ও স্বজনদের দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে ডাস্টবিনটি এখান থেকে স্থানান্তর করার। মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার আইইবির 61তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় এগিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা করছে সরকার। এআই প্রযুক্তির পাশাপাশি প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রোডম্যাপ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জ্ঞান ভিত্তিক সলিউশন দেওয়ার জন্য পাওয়ার অফ এনার্জিতে আমরা কি সেভাবে চিন্তা ভাবনা করছি কিনা, আর আমরা প্রস্তুত আছি কিনা। স্মার্ট বাংলাদেশে যখন টেকনোলজি আসবে তখন ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা, সব সেক্টর, সব ধরনের ইঞ্জিনিয়ার্স। এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে যেতে চান, উন্নত বিশ্বের একটা দেশ। আপনাদের কাছে অনুরোধ, ঘরে বসে থাকার সময় নেই। চলতি মে মাসে বেড়েছে প্রবাসী আয়। প্রথম 10 দিনের রেমিটেন্স এসেছে 81,37,80,000 মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় 19 কোটি বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়, এই কদিনে দৈনিক গড়ে এসেছে 8,13,78,000 মার্কিন ডলার। এপ্রিলে যা ছিল 6,81,00,000। এক বছর আগে এর পরিমাণ ছিল 5,63,88,666 মার্কিন ডলার। সার্বিক বিশ্লেষণে মে মাসের প্রথম 10 দিনে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি বিরাজ করছে। দখল দূষণে মরতে বসেছে ব্রাহ্মণবাড়িয়ার এক সময়কার খরস্রোতা তিতাস নদী। দীর্ঘদিন খনন না হওয়ায় নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। জেলা প্রশাসক বললেন, আদালতে মামলা থাকায় নদীটি রক্ষায় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ শাহজাদার তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। নদীর সীমানা দখল করে গড়ে ওঠা ভবনটি সাক্ষ্য দিচ্ছে তিতাসের বুকে ভূমিদস্যুদের থাবা কতটা নির্মম। 130 কিলোমিটার দীর্ঘ নদীর বিভিন্ন অংশেই দেখা যাবে এমন দখলের চিত্র। ক্রমাগত দখল দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। নদীর সীমানা দখল করে গড়ে উঠছে দোকানপাট সহ বহুতল ভবন ও মার্কেট। তাদের নদী রক্ষা নীতি অনুসরণ না করে তারা হচ্ছে যেন কোনো এক স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করছে। যারা আসলে দায়িত্বে আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন এই নদীর যে চরগুলো আছে এগুলো নিয়মিত কাটা হয়। তখন যা দেখেছিলাম এখন আর সেই রূপ নেই। তিতাস তার নাব্যতা হারিয়েছে, তিতাস তার অস্তিত্ব
হারাচ্ছে। এখানেই ক্ষান্ত নয়, শহরের বাসাবাড়ি ও হাটবাজারের বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে নদী পাড়ে। এতে দূষিত হচ্ছে পানি আর কমছে দেশীয় মাছের উৎপাদন। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না। শহরের যত ময়লা ধুলা আছে সবকিছু দিয়ে নষ্ট করে লেছে। এবারে গাঙের মধ্যে মাছও থাকে না, এখানে আমরা মাছও মারতে পারি না। অভিযোগ আছে তালিকা হলেও দখলদার উচ্ছেদে তেমন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়, আর পৌরসভার যে যত বর্জ্য আছে তা কিন্তু সরাসরি আমাদের তিতাস নদীতে চলে আসছে। তো আমাদের দাবি থাকবে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে, না হলে কিন্তু এই তিতাস নদী কাগজে কলমে থেকে যাবে। তিতাস নদী রক্ষায় ধারাবাহিক খনন প্রক্রিয়ায় জোর দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। রেগুলার মেইনটেনেন্সের মধ্যে দিয়ে আসলে তিতাসটাকে খনন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু প্রকল্প চলমান ছিল, সেই রেসপেক্টে আসলে আমাদের তিতাস এখন বর্তমানে কোনো কার্যক্রম নেই। আদালতে মামলা ঝুলছে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলদার উচ্ছেদে অভিযানে নামতে পারছে না প্রশাসন। তিতাস নদীকে স্বরূপে ফিরিয়ে নিতে এবং তিতাস নদী রক্ষায় যা যা করণীয় আমরা তাই করব। সংশ্লিষ্ট অফিস এবং সংশ্লিষ্ট কনসার্ন অফিস যারা রয়েছে এবং কর্তৃপক্ষ যারা রয়েছে সবারকে সাথে নিয়ে যেভাবে কাজ করলে নদী রক্ষা হবে, নদী স্বরূপে ফিরে আসবে, আমরা সেভাবেই কাজ করব। তিতাস নিয়ে অদ্বৈত মল্লবর্মণ রচনা করে গেছেন বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। কালের পরিক্রমায় দখল দূষণে নদীটি এখন কেবলই একটি দীর্ঘশ্বাস। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এবার প্রবাস সংবাদ। কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস দোহা কাতারের অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও স্মার্ট কার্ড হস্তান্তর করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মহোদয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় 15 জন প্রবাসীর মাঝে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়। প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত। 5.5 বছরেও শেষ হয়নি জয়পুরহাট শহরের 4 লেন সড়কের কাজ। দুপাশের ভবন ভেঙে এখন পর্যন্ত কেবল ড্রেনের কাজ শেষ হয়েছে 60%। এলোমেলো ভাঙাচোরা সড়কে চলাচল করতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে খোদ পুলিশ সুপারও বিরক্ত। অভিযোগ স্বীকার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2017 সালে একনেকে অনুমোদন পাওয়ার পর শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়ার আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার অংশ 4 লেনে উন্নতিকরণের দরপত্র চাওয়া হয়। যাচাই বাছাই শেষে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2018 সালের 30 সেপ্টেম্বর কাজের উদ্বোধন হয়। 1.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ ও ড্রেনের 60% কাজ ছাড়া সড়কের কাজের আর কোনো অগ্রগতি নেই। বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে, যেখানে 10 থেকে 5 মিনিট লাগার কথা। কঠিন পরিমাণে দুর্ভোগ, এটা সবাই দেখতেছেন, কিন্তু তারপরে যে মানুষজন হাঁটার জন্য যে রাস্তাটুক আছে, স্পেসটুক আছে, এটুক দখল করে ফুটপাত হয় না, ঠিকমতো কাজ করে না, ঠিকাদাররাও ঠিকমতো কাজ করে, একদিন কাজ করলে 2 দিন আসে না। বেহাল সড়কে নানা রকম ঝক্কি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ট্রেন করছে অনেকদিন থেকে, এই ট্রেন ঠিক মতন হবে কি হবে না, দুর্দশার মধ্যে আছে। রাস্তাঘাটে চলাফেরা হাঁটতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না। অনেকদিন থেকে দেখতেছি কাদা, পানি হলে তো খুব কাদা, আর এমনিতে তো চলাই যায় না। মেয়াদ শেষের পরও পেরিয়ে গেছে প্রায় 4 বছর, তারপরও সড়কের কাজ শেষ না হওয়ায় বিরক্ত খোদ পুলিশ সুপারও। হিলি বন্দর থেকে এখানে প্রতিদিন 200-250 ট্রাক আসে, সেগুলো আমরা শহরের বাইরে দিয়ে ডাইভারশনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে কোনো অবস্থায় শহরে যানজটের সৃষ্টি না হয়। কাজ শেষ না হওয়ার জন্য নানা রকম অজুহাত দিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কিছু স্থাপনা রয়েছে যেমন মসজিদ, দোকান, মার্কেট, এগুলোকে আমাদের ক্রমান্বয়ে সরাতে হচ্ছে। আমরা চাইলে যে এটা রাতারাতি করে হতে হবে তা না, এগুলো ওভারকাম করে আমরা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সহকারে কাজ করছি। ঠিকাদার ও কর্তৃপক্ষকে টালবাহানা ছেড়ে দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি জানিয়েছেন জয়পুরহাট শহরের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জে খোদা বক্স কাঠি নেসারিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। দুর্নীতির আশ্রয় নিয়ে ওই মাদ্রাসার সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল 6টি পদে নিয়োগে 36 লাখ টাকার ঘুষ বাণিজ্য করেছেন বলে অভিযোগ প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়দের। আর উপজেলা প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাকেরগঞ্জ থেকে এম এ শাখাওয়াত হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বাকেরগঞ্জের খোদাবক্স কাঠি নেসারিয়া আলিম মাদ্রাসায় ৬টি পদে শিক্ষক নিয়োগে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের বিরুদ্ধে ৩৬ লক্ষাধিক টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ১৩ সদস্য বিশিষ্ট মাদ্রাসা কমিটির সদস্যরা জানান, সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের অনিয়ম আজ করে ৩ মাস আগেই তারা ১০ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডে অব্যাহতিপত্র জমা দিয়েছেন, যার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদ্রাসার বিভিন্ন অনিয়মের ব্যাপারে অনেক সময় বলে আসছি, কিন্তু আসলে কোনো প্রতিকার আমরা পাইনি। বর্তমান যে সভাপতির আমল চলছে সেখানে আমি সহ আরও 9 জন অর্থাৎ মোট 10 জন গভর্নমেন্ট পদক করেছি, এই কারণে যে আমরা তার কাছ থেকে ভালোবাসা সুযোগ আচরণ কিংবা প্রতিষ্ঠানের মঙ্গল কোনো কাজের আমরা প্রত্যাশা করতে পারি নাই। আমি এটার বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু জানি না এবং ডেট সম্পর্কে কিছু জানি না। সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে মানুষের থেকে বিভিন্নভাবে অবৈধভাবে এই নিয়োগটা নাকি দেওয়া হয়েছে। কেউ করে 10 লক্ষ, কেউ করে 5 লক্ষ, কেউ করে 2 লক্ষ, 3 লক্ষ, যার দেখো। সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে দায়সারা জবাব দিয়েছেন মাদ্রাসার সভাপতি। টাকার যে বিষয়টা 35 লাখ টাকা নিয়ে নিয়োগ দিতেছেন, এই বিষয়টা আপনি কি বলেন? আমি 35 না 5 পয়সা নিচ্ছি কিনা সন্দেহ লাগে। কেউ যদি বলতে পারে আমি 5 টাকা নিচ্ছি, তাহলে যা বলেন সেটা মানিয়ে নেব দাদা। মুঠোফোনে যোগাযোগ করলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি। নিয়োগ বাণিজ্যের বিষয়ে জানি না, আবার ওই যে কমিটি তো পদত্যাগ করছে কিনা সেটাও জানি না। মাদ্রাসা কমিটির 10 সদস্যের পদত্যাগের বিষয়টি মাদ্রাসা শিক্ষা বোর্ডে তদন্তাধীন থাকায় কোনোভাবেই শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা বোর্ড থেকে আমরা এরকম ওই প্রতিষ্ঠানের 10 জন সদস্য পদত্যাগ করেছে মর্মে একটি চিঠি পেয়েছে এবং সেখানে আমাদের তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের প্রক্রিয়া চলমান আছে। এতে কোনো অনিয়ম হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আজ টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করছে বাংলাদেশ। যদিও ইঙ্গিত ছিল সোমবার দুপুরের মধ্যেই দল ঘোষণা হবে, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় পেসার তাসকিন আহমেদের ইনজুরি। মূলত বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই একদিন বিলম্বের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চিকিৎসকরা ইতিবাচক জবাব দিলে দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন তাসকিন। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 1 জুন থেকে শুরু হবে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে এবারের বিশ্বকাপে অংশ নেবে ডাচরা। ঘোষিত দলে জায়গা পাননি 2 অভিজ্ঞ ক্রিকেটার রুলফ ফন ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান। তাদের পরিবর্তে তরুণদের প্রতি আস্থা রেখেছে নির্বাচকরা। এছাড়া দলে ফিরেছেন ওয়েসলি, আরিয়ান দত্ত, মিকেল লেভিট, এঙ্গেল ব্রেকট, কিংমা এবং ডোরাম। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী 4 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। অবশেষে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ। 23 নাবিককে আজ আনা হচ্ছে চট্টগ্রামে। খুশি প্রতীক্ষিত স্বজনরা। আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা অবৈধ। অন্যকে দিয়ে সাজা খাটানোর ঘটনায় যুবলীগ নেতা কারাগারে। এবং পোশাক খাতে আমদানি রপ্তানিতে হয়রানি বন্ধের দাবি বিজিএমইএর। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের প্রতিশ্রুতি বস্ত্র ও পাটমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদ। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।